ইরানও বলছে ইসরায়েলকে বসবাসের অযোগ্য করে তুলবে। এটি ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম বক্তব্য দেখছিলাম। যদি মানে কিভাবে বসবাসের অযোগ্য, সেটাও কি আসলে পারমাণবিক কোনো হামলারই কোনো হুমকি? না, তাদের সাহাব যেই এখন ব্যালিস্টিক মিসাইল গুলো ছুটছে, এখানে একটা জিনিস আজকে আমি দেখলাম ভেরি অথেন্টিক। এখন তো বেশি ধরেন প্রপাগান্ডা চলছে ওয়েবসাইট থেকে, বাট আই স ইন ভেরি অথেন্টিক সোর্স। আপনি যখন হাইফা পোর্ট কিন্তু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তারপর হাইফার পাওয়ার স্টেশন নট জেনারেশন বন্ধ হয়ে গেছে। হাইফার যে আপনার তেল শোধনাগার আছে ওটা বন্ধ হয়ে গেছে। এটার কিভাবে প্রমাণ হচ্ছে, আপনি হাইফা নিয়ে তাদের ন্যাশনাল গ্রিডে যেসব ইলেকট্রিসিটি অলরেডি ইসরায়েলের অনেকটা অংশ তাদের এখন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, কারণ তারা এই পুরাপুরি এখন সবগুলো গ্যাসোলিন তাদের ওটার উপরে বম্ব হয়ে আছে। এয়ারপোর্টের উপরে গরিয়ান তাদের যে গরিয়ানের নামে যে এয়ারপোর্ট, ওটাতে তারা মোটামুটি এটা হিট করেছে। তো এই যে ব্যালিস্টিক তারা সাহাব ওয়ান যে ধরনের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, অ্যান্ড দে হ্যাভ মোর লিটাল আপনার ব্যালিস্টিক ওয়েপন তাদের কাছে আছে, এবং সেটার সংখ্যা অজস্র। আর কামিকাজি যেই ড্রোনগুলো যেগুলো আছে, যেগুলো বিশ্বের যে কোনো স্ট্যান্ডার্ডে তারা কিন্তু দেখে। এখন প্রশ্ন আসছে আরেকটা জিনিস, ডাইমেনশন এখানে চেঞ্জ হতে যাচ্ছে। সেটা হচ্ছে আজকে ইরান বলছে যদি আমেরিকা এই ধরনের কোনো প্রিপারে, আমরা উইল হিট আমেরিকান যেই এখানে, যেমন ধরেন কাতারে সবচেয়ে বড় এয়ারবেস আমেরিকান, তারপরে ধরেন আপনার ওমানে তাদের নেভেল বেস, তারা বলছে যে আমরা আমেরিকান যতগুলি ইনস্টলেশন আছে ইম্পর্টেন্ট, আমরা উইল হিট দ্যাম, এবং এটা ইরান ক্যান ডু ইট। আপাতত যতদিন যুদ্ধ চলে, এই যুদ্ধের ভিতরে কিন্তু তারা এটা করতে পারে। হয়তো এটার জন্য এখন ট্রাম্প সাহেব আজকে আবার চিন্তা করতে, এবং সেখানে আপনার স্যান্ডারসন ও যে সেনেটর, সে তো একটা বিল আনছে আজকে, not allow the American president to join in the war against Iran. এটা একটা বিল এনেছে সিনেটে। হয়তো সেটাকে তারা একটা মুভ সেটিং হবে, হয়তো বলবে যে আমরা আক্রমণ করছি। বাট ইসরায়েল যত কিছু করছে, তার অস্ত্র, তার অর্থ, তার কৌশল, তার ইন্টেলিজেন্স, এভরিথিং ইজ ব্যাকড বাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইসরায়েলের এত শক্তি, ইসরায়েলের এত কিছু। আচ্ছা, তাহলে তখন আসলে এই বেসিক কোয়েশ্চেনটা জাগে, যুদ্ধ কি ইসরায়েল করছে নাকি ইসরায়েলকে দিয়ে আমেরিকা করাচ্ছে? আপনি আমাদের আগে গ্রাম দেশে একটাই ছিল লাঠিয়াল, জমিদারের লাঠিয়াল ছিল। এখানে আমেরিকা হচ্ছে জমিদার, ইসরায়েল হচ্ছে লাঠিয়াল। লাঠিয়ালকে যেভাবে হুকুম করতো জমিদাররা, সেভাবে গিয়ে প্রজার মাথায় বাড়ি মারা, মানুষ ধরে আনা, কাউকে ফাঁসিতে ঝুলাই দেওয়া, এইসব কাজগুলি লাঠিয়ালরা আমাদের গ্রাম দেশে জমিদাররা হুকুম। ঠিক এক্স্যাক্টলি এই একবিংশ শতাব্দীতে আমেরিকা হচ্ছে জমিদার, আর এই ইসরায়েল হচ্ছে সেখানে লাঠিয়াল। অথবা আরেকবার বলতে পারেন, তাদের একটা হচ্ছে ইরানের যেমন অনেকগুলো আপনার প্রক্সি আছে, ইসরায়েল ইজ দ্য প্রক্সি অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, স্ট্রেট আপ, একদম ইংরেজি ভাষাতে, যেটা যুদ্ধের ভাষা বা যেটা বর্তমান জিও স্ট্র্যাটেজির ভাষা, সেটা হচ্ছে ইসরায়েল ইজ নট এ সভরেন স্টেট, ইজ এ প্রক্সি অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সিম্পল। যেমন ইরানের অনেক প্রক্সি আছে, আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করে তাদের প্রক্সিগুলির খণ্ডকীর্তি, তাদের কি কি প্রক্সি, কোথায় আপনার হিজবুল্লাহর কি অবস্থা এখন, তারপরে হামাসের কি অবস্থা, হুতিদের কি অবস্থা, তারপর ধরেন ইরাকের যারা আছে, যারা বিদ্রোহী গোষ্ঠী, শিয়া বিদ্রোহী গোষ্ঠী, তাদের অবস্থা, আবার সিরিয়ার যে রিজিম চেঞ্জ হয়ে পুরো ইরানের বিরুদ্ধে চলে গেছে, সেই সমস্ত দিক থেকে ইরানে একটা কোণঠাসা অবস্থায় পড়ে গেছে, এবং ঠিক মক্ষম সময়টা বেছে নিয়েছে ইসরায়েল টু হিট ইরান। মোক্ষম সময় বলছেন, মানে সেটাও একটা প্রশ্ন, কেন মোক্ষম সময়? একে তো আমরা দেখছি গাজায় হামলা চলছে, একই সাথে গাজা যুদ্ধ চলছে, আবার এদিকে ইরানের সাথে যুদ্ধ শুরু করলো। মানে এটি কি একসাথে দুটো যুদ্ধ চালিয়ে যাবার সক্ষমতা, সমর্থন সব ইসরায়েল পাবে? না, এখানে একটা জিনিস আছে, এটা একদম আপনি ওয়ার মেশিন হচ্ছে, এখানে তিনটা ভাগ আছে। একটা হচ্ছে আপনার ল্যান্ড ফোর্স, আপনার গাজাতে ল্যান্ড ফোর্স, এখানে তারা কিন্তু এয়ারএসএ কম করাচ্ছে, এনগেজ করাচ্ছে। আর ইরানে যে যুদ্ধটা হচ্ছে সেটা হচ্ছে এয়ার ওয়ারফেয়ার। ইসরায়েল তাদের এয়ারএসএটাকেই ব্যবহার করছে পুরা, তাদের F-35 আছে বা অন্যান্য আমেরিকান ভার্সনের এই মোস্ট মডার্ন এয়ারক্রাফটগুলি তাদের আছে, তারা সেগুলোই ব্যবহার করছে ইরানের। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার মিসাইল তারাও ব্যবহার করছে।
আর গাজাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ল্যান্ড ফোর্স, পুরোপুরি সামরিক বাহিনী, স্থলবাহিনী সেখানে। তো ইসরায়েল ওগুলো ক্যালকুলেট করাচ্ছে। তো আপনি বলছেন কেন, আমি বলছি যেমন তারা হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডের পরে হিজবুল্লাহ অনেকটা ওখানে হসপস অবস্থায় পড়ে গেছে এবং তাদের দ্বিতীয় সারির নেতাদের অনেকে হত্যা করা হয়েছে সেখানে। একইভাবে আপনার ইসমাইল হানিয়াকে যখন হত্যা করা হয়, আপনার হামাস তখন সেখানে একটা আবার হসপস অবস্থা, নেতৃত্ব শূন্যতার কাছাকাছি চলে আসছে। একইভাবে ইরাকে যেটা করাচ্ছে আমেরিকানরা, ইরাকি যারা বিদ্রোহী ছিল তাদেরকে ইরাকি সেনাবাহিনীতে যোগদান করার জন্য অফার দিয়েছে। তারা ওখানে ওই যে এখন ইরানের দিকে দেখে না থেকে তারা সেনাবাহিনীতে যোগ দেওয়া শুরু করছে তাদের। আর সিরিয়াতে যেটা তাদের জন্য লাইফলাইন ছিল, সিরিয়া পুরোপুরি রিজিম চেঞ্জ হয়ে সেখানে আসাদের পতনের পরে পুরো এটা ইরানের এগেনস্টে চলে গেছে। এখন আপনি বলবেন তাইলে ইরান কি একেবারেই অসর? না, ইরান অনেকটা পুষিয়ে নিয়েছে এখানে। কিভাবে? সেটা হচ্ছে ইরান তার আর্মামেন্ট যেগুলো আছে, এই যে ব্যালিস্টিক মিসাইল শাহাব 1 বলতেছি, 2 বলছে, হয়তো কালকে দেখবেন আরেকটা অন্য টাইপেরও তারা লঞ্চ করছে। সেখানে তারা তাদের আপনার ড্রোন কামিকাজি যেটা কয়েক হাজার তাদের কাছে আছে, আপনার ব্যালিস্টিক মিসাইল গুলো তাদের কাছে, তাদের আর্মামেন্ট, এটাই হলো তাদের আমেরিকান এবং ইসরায়েলের সবচেয়ে বড় মাথা ব্যথা। এগুলো তারা কন্টিনিউয়াসলি মারতেই থাকে। আরেকটা জিনিস যেটা খুব শুধু সেটা হচ্ছে এখন চিন্তায় আছে, এটা আমেরিকান চিন্তাবিদরা বা দুষ্ট চিন্তা যারা করছে, নিউ কনজারভেটিভ তারা বা ডিপ স্টেট, সবচেয়ে বেশি হয়ে গেছে ডিপ স্টেট। তারা পৃথিবীর 70টার মতো সরকারকে ওলট পালট করিয়েছে এই ডিপ স্টেট। এবং তারা এখন আমি আপনি একটা প্রশ্ন হয়তো আমাকে করবেন, এই যে ইরানের যারা বন্ধু আছে চীন, রাশিয়া, এদের ভূমিকাটা নিয়ে আপনি হয়তো আমাকে আসবেন, বাট আমি এখানে সৌদি আরবের কি অবস্থা হবে এটাও কিন্তু আমি একটা অ্যানালাইসিস আপনাকে দিব। এটা শুনলে হয়তো আমাদের মুসলিম বিশ্বের যারা হুজুর, যারা আমরা বেশি ধর্মপ্রাণ, তারা কিন্তু তাদের গায়ে এখন সবার লোম কিন্তু খাড়া হয়ে যাবে। আপনার শ্রোতা, আমাদের যারা শ্রোতা আছে, আপনার শ্রোতা, আমার তো নয়, আপনার শ্রোতারা কিন্তু কালকে থেকেই চিন্তা করে আপনাকে ফোন করতে থাকবে যে মেজর ইন্ডিয়া এই কথা বললো, এটা কি সত্য নাকি? এই কথা আমি আপনাকে বলবো। আপনি এখন অন্য প্রশ্ন থেকে বলেন, আপনার এই কথাটাই আগে শুনে নি। এটা খুবই, এখন ইরানের পরে তারা থেমে থাকবেন। ইরানের যে তেল, পৃথিবীর প্রবণ, ইরান হচ্ছে 3 নম্বর এখন তেল সমৃদ্ধ দেশ পৃথিবীতে, মনে রাখবেন 3 নম্বর তেল সমৃদ্ধ দেশ। তাইলে ইরানকে যদি কবজা করা যায়, তাইলে তেলের এই পুরো মালিকানা, যেমন ইরাকের তেল এখন মালিকানায় চলে গেছে, লিবিয়ার তেল এখন যাচ্ছাদাই করে খাচ্ছে, আপনার সিরিয়ার তেল এখন কিছু তুরস্কের দিকে যাবে আর কিছু এদিকে চলে যাবে। এখন ইরান থেকে আপনার ডেইলি 2 মিলিয়ন ব্যারেল তেল যায় চায়নাতে। এখন দেখার বিষয় হবে হাউ চায়না ইজ গোয়িং টু রিঅ্যাক্ট। অলরেডি চাইনিজ শিপিং একটা বিবৃতি দিয়েছে স্টপ কারণ তেল তার মেইন অর্থনৈতিক যে টাকা। এখানেও কিন্তু আমেরিকানদের একটা সেনো দৃষ্টি আছে যে চায়নার সাথে ট্রেড ওয়ারে পারতেছে না পেরে তার যে র ম্যাটেরিয়াল যে সোর্স গুলো আছে সেখানে আঘাত হানা, এটাও তাদের কিন্তু একটা ইজ এ পলিসি, তাদের আমেরিকান পলিসি টু ডিসরাপ্ট দ্য সাপ্লাই। যার জন্য এক সময় আপনার চায়না আপনার ইয়ের থেকে চলে গেছে, মালাক্কা থেকে সরে আসতে হয়েছে, কারণ আমেরিকা ক্রিয়েটেড লট অফ হার্ডেল ফর দ্যাট। তারা এখন চলে গেছে চক্রিয়তে, আমাদের পাশে চলে আসছে, এখন আমরাও বড় বিপদে আছি। এখন ধরেন তাইলে চায়না ইজ গোয়িং টু বি, এখন এখানে স্টেক হোল্ডার হতে যেতেই হবে, বাধ্য হবে ইরানের তেলের উপর। এখন কি করে এখন চায়না এটা দেখ। আর এই 2025 সালে রাশিয়ার সাথে একটা সামরিক চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছে ইরানের সাথে। সেখানে এটা কিন্তু 2 জন প্রেসিডেন্ট সাইন করেছে, পুতিন এবং ইরানি প্রেসিডেন্ট। এবং সেখানে সেটার দ্বারা এখন ইরানের সাথে রাশিয়ার কিন্তু বিপুল বিস্তৃত আপনার ইন্টারন্যাশনাল বাউন্ডারি, আন্তর্জাতিক সীমা আছে। এখানে কিন্তু তারা কি লেনদেন হবে এটাও কিন্তু দেখার বিষয় আসতেছে। কারণ ইরান অনেকগুলো কামিকাজি ড্রোন রাশিয়াকে সাপ্লাই দিয়েছে, শয়ে সাপ্লাই দিয়েছে আপনার যুদ্ধ, এই যে ইউক্রেন যুদ্ধ। এখন আপনি সৌদি আরব, আমি একটা প্রশ্ন একটু মাঝখান থেকে করে রাখি আপনার কাছে, একটু এই প্রশ্নটা একটু করে রাখি। সৌদি আরব আর হুজুরদের প্রসঙ্গটা আপনি বলছিলেন, ওটা আমি অবশ্যই খুবই আগ্রহ সহকারে শুনতে চাই। কিন্তু তাহলে মানে যেই বিশ্লেষণটা এখানে এসে থামলো, একটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা শঙ্কা কি এখান থেকে তৈরি হয়? কারণ যদি এদিকে ইসরায়েল, আমেরিকা এরা যদি একটা শক্তি বা পশ্চিমারা মিলে একটা শক্তি হয়, ওদিকে ইরান, রাশিয়া, চায়না তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অনুযায়ী একটা জোট বা একটা শক্তি হয়ে দাঁড়ায়, এভাবেই তো আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাগুলো তো এরকমই ছিল।
একটা মিল পাওয়া যায়। আমি আপনাকে বলি, কালকে যদি পুতিন একটা স্টেটমেন্ট, হ্যাঁ, একটা স্টেটমেন্ট যে ইফ ইউ হিট, আজকে যেমন একটা স্টেটমেন্ট দিয়েছে যে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার রয়েছে, পুতিন দিয়েছে। কালকে যদি পুতিন আরেকটা স্টেটমেন্ট দেয়, ডোন্ট স্টেপ ওয়ান স্টেপ টুয়ার্ডস নাতানস অর ফেরো, যুদ্ধ থেমে যাবে, ঠান্ডা হয়ে যাবে। কারণ আপনি হোয়াইট হাউসের মধ্যে আপনি যদি দেখে থাকেন, ট্রাম্প এই যে জেলেনস্কিকে কাজের লোকরাও এরকম ব্যবহার করে থাকে, দ্য ওয়ে হি ওয়াজ ট্রিটেড আমরা দেখেছি। আচ্ছা, এখন আসি ইরানের পরে, কারণ ইরানকে এখানে হিউজ, রাশিয়ার সাথে ইরানের কিন্তু বিশাল লেনদেন। এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস চাচ্ছে না যে ইরানের প্রভাব বিস্তৃত হোক সেন্ট্রাল এশিয়াতে। সেখানে অনেকগুলো কিন্তু সেন্ট্রাল এশিয়া, ওটা আমি আরো বিস্তৃত আলোচনার সুযোগ পেলে বলা যেত। সেন্ট্রাল এশিয়াতে সেখানে তুর্কিস্তান, তুর্কিস্তান, চেচনিয়া, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, এই সমস্ত দেশের উপরে ইরানের একটা প্রভাব বলয় কিন্তু বিস্তৃত হচ্ছে, যেটা অ্যান্টি আমেরিকান, আমেরিকান ইন্টারেস্ট। আমেরিকা চাচ্ছে আগের যে সোভিয়েত ইউনিয়ন দলছুট যে স্টেটগুলো আছে, যেমন ইউক্রেনকে নেওয়া, আপনার ইয়েকে নেওয়া, ওই যে তাজিকিস্তানে গিয়ে, উজবেকিস্তানে গিয়ে, এসব জায়গায় জায়গায় তারা যেসব করতে চাচ্ছিল, এটার একটা প্রভাব কিন্তু ইরান নেতিবাচক, তাদের জন্য একটা নেতিবাচক প্রভাব বয়ে আনছে। সেটাও একটা কারণ ইরানের উপরে এই সেনা দেশটা। এবং ইরান যদি পারমাণবিক অস্ত্র পাওয়া যায়, পেয়ে যায়, বা জানি না তারা তো করবে না বলছে, তারপরে যদি পেয়ে যায়, তাহলে কিন্তু এদের এই সমস্ত তাদের এই জিও ইন্টারেস্ট গুলো হ্যাম্পার হবে, এটা তাদের হিসাবে আছে। এখন আসেন ইরানের পর, এটা কিন্তু আমার মুখে, আই গট দিস ইন দেয়ার বুক, আমি অবাক হয়ে, ইরানের পরে তাদের টার্গেট হবে সৌদি আরব। কোনটা ইরানের পর টার্গেট? সৌদি আরবিয়া। আচ্ছা, প্রথম টার্গেট ছিল এই যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, প্রফেসর হান্টিংটনের যে বই আছে, সেখানে 5টা দেশ থেকে তো স্পষ্ট করে উল্লেখই করেছে। অ্যান্ড হি ওয়াজ ওয়ান অফ দ্য প্রফেসর এমেরিটাস হার্ভার্ডের, হান্টিংটনের যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন রিমেকিং দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার। আর যে বইটার কথা আমি এখনই বলতেছি, সেটা হচ্ছে ইসরায়েল অ্যান্ড দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন অ্যান্ড রিমেকিং মিডল ইস্ট। এখন সেখানে বলা হচ্ছে ইরানকে, যখন ইরানের তেলের, এখন তার সবচেয়ে 1 নম্বর তেলের ইয়ে হলো কে, খনি হলো সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া, যেটা আমি বলতেছি, যেটা আমার লোম খারাপ হবে, সেই কথাটাই এখন বলছি, সেটা হচ্ছে এরা এই জিওনিস্ট গ্রুপ আপনার মক্কা শরীফকে দিয়ে দিবে জর্ডানকে, ওই বিভক্তির। কেন কেন জর্ডানকে দিয়ে দিবে? বিফোর অটোমানদের সময়ে হাসমেতিয়াত বলে, হাসমি, কারণ নবী ইসলামের বংশ বলে যে এখন যারা বাদশা আছে জর্ডানে, এই হাসেমিয়া বংশ অটোমানদের আগে এই মক্কা শরীফ, মদিনা শরীফ, এগুলি তাদের এই যে জর্দানি বাদশা, যত রাজ পরিবার আছে, এটা অটোমানরা দখল করার পরে ব্রিটিশরা যখন এই সৌদ, যার নামে সৌদি আরবিয়া হয়েছে, ওটা আরবের কিন্তু ওই নাম কোনো সৌদি নাম না, কিন্তু এটার নাম একটা ব্যক্তির নামে সৌদি আরবিয়া হয়ে গেছে, সৌদের নামে। আমাদের যেমন বাংলা একটা বদ্বীপ অঞ্চল, ওইরকম নাকি সৌদের নামে সৌদি আরবিয়া, আরবের মরুভূমি। সেখানে এই সৌদ যেহেতু ব্রিটিশদের সাথে গোলামি করেছে, ব্রিটিশদের পক্ষ হয়ে অটোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, পুরস্কার হিসেবে তারা এই মক্কা শরীফ, মদিনা শরীফ দিয়ে, এই অংশ এটা দিয়ে বড় করে সৌদি আরবে দিয়ে তাকে এটা পুরস্কার দেওয়া। এখন তারা বলছে রিডিজাইন করতে গিয়ে ওই জর্ডানকে, এগুলা বা তাদের যে অংশ ছিল, তারা আগে অটোমানদের আগে তাদের কাছে ছিল, এবং তাদের কাছে ফেরত দিয়ে দিবে, সৌদি আরবকে টুকরো টুকরো করে দিবে, বড় 4-5-7 ভাগে বিভক্ত করে দিবে। তাইলে এখানে এই যে $600 বিলিয়ন অস্ত্র চুক্তি করলো, এবার $1.5 ট্রিলিয়ন আমেরিকাতে ইনভেস্ট করবে, তারপরে আরব আমিরাত, ইউএই $1.5 ট্রিলিয়ন দিবে, কাতার 213টা আপনার বোয়িং কেনা, সব কিন্তু ওলটপালট হয়, সব ওলটপালট। তাদের ডিজাইন এখন পরিষ্কার করে লেগেছে, রিমেকিং, রিশেপিং মিডল ইস্ট। এখন সেখানে সৌদি আরব আফটার ইরান, বিকজ তারা বলছে সুন্নিরা এখান থেকে আবার মিলিটেন্সি ডেভেলপ করতে পারে এগেইনস্ট দা জায়নিজম, ইহুদিদের বিরুদ্ধে। আপনি বলছেন এরপরের টার্গেট হচ্ছে সৌদি আরব। আমরা দেখছিলাম নেতানিয়াহুর একটা পুরনো সাক্ষাৎকার এখন আবার চলছে।
নেতানিয়াহুর পুরনো সাক্ষাৎকার যেখানে তিনি বলছেন ইরান এবং পাকিস্তান, এখানেও তিনি ইসলামী মিলিটাইজেশনের কথা বলছেন, যে এই কারণে পরবর্তী টার্গেট হবে ইরান এবং পাকিস্তান। মানে পাকিস্তানকেও তারা বলছে যে তাদের টার্গেটের মধ্যে আসলে কি মানে মুসলিম বিদ্বেষ একটা এখানে একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা, আছে কিনা পেছনে কোনো কারণ? এটা আমি আপনাকে আরো একটু পিছনে যাই তাহলে। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে আপনার যখন আমেরিকান সিনেটে হিয়ারিং, সিআইএর ডাইরেক্টরকে নিয়োগ দেওয়া হয়, তো সেখানে যখন হিয়ারিং হয়, হিয়ারিং এ একজন সিনেটর উড বি ডাইরেক্টরকে প্রশ্ন করলেন, আফটার দ্য ডিমাইজ অফ সোভিয়েত ইউনিয়ন, টু ইউ হু ইজ গোয়িং টু বি দ্য নেক্সট এনিমি টু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা? হি হ্যাজ নট স্পেন্ড একটা মিনিটও নষ্ট করে, সে বলে ইসলামিক মিলিটেন্সি। এবং সেটার একটা উদাহরণ দিয়েছে, আমি ওই উদাহরণটা এখানে দিচ্ছি না। তো এখন ইসলামিক মিলিটেন্সিকে তারা এই যে হান্টিংটনের প্রফেসর হান্টিংটনের কথাটা বলতেছে বইতে, সেখানে তো বলা হচ্ছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, দি মেকিং অফ দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার। সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে দ্য ক্ল্যাশ উইল বি, এই বিশ্ব আগে যেমন হয়েছে এক সময়ে আপনার এই যে আপনার যুদ্ধ দখল করতো, সাম্রাজ্য বিস্তার, তারপর আসলো পুঁজি দিয়ে, পুঁজিবাদ, যার যত পুঁজি আছে তার বেশি। সে বলছে এখন ক্ল্যাশটা যেটা হবে, নেক্সট ক্ল্যাশ হবে সেটা হচ্ছে সিভিলাইজেশন, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন মানুষের, এবং সেটা হবে দা ইসলামিক সিভিলাইজেশন ভার্সেস ওয়েস্টার্ন সিভিলাইজেশন। এবং সেখানে এখনই যদি এদেরকে এইভাবে করা না হলে, দ্য ওয়ে ইসলামিক সিভিলাইজেশন ইজ কামিং ইজ ইসলামোফোবিয়া। তারা বলা হচ্ছে ইন দ্য হ্যান্ডস অফ দ্য ইসলামিক সিভিলাইজেশন দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন উইল বি ডিফিটেড। আপনি এখানে আমরা অসহায় হয়ে যাচ্ছি। এটা যারা করছে, যেমন আপনি ধরেন ইসরায়েলের এখন জনসংখ্যা হচ্ছে, আপনি ধরেন আপনার 1 কোটির কাছাকাছি, আর সেখানে আপনার অলমোস্ট 400 কোটি যদি ইসলামিক ইয়েতে থাকে, 400 কোটি মুসলমানের বিরুদ্ধে সে একা লড়াই করার জন্য দাঁড়িয়ে গেছে। সো ইট ইজ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইটস নট ইসরায়েল। এটা মনে রাখতে হবে। আপনি দেখেন আমেরিকার ভয়ে তো চুপ হয়ে আছে, এবং সৌদি আরবে একটা কথা বলতেছেন, নাহলে খাদ্য সহায়তা নেওয়ার জন্য, মানব সভ্যতার জন্য কি লজ্জা! ক্ষুধার্ত বাচ্চারা দাঁড়িয়েছে লাইনে, 70টা বাচ্চাকে গুলি করে 70। আমি টেলিভিশন বন্ধ করে রাখি, আমার ইচ্ছা করে না যে টেলিভিশন দেখি, আমার তো বাচ্চা আছে, অত লাইন ধরেছে খাদ্যের জন্য, হাহাকার, একটা বাচ্চার মাথার উপরে পড়তেছে, এর উপর ও পড়তেছে, সেখানে দে ওপেন আপ ফায়ার and kill 70, 200, over 200 injured। কিসের জন্য? মারামারি করতে যায়নি, তার খাদ্য এই দুর্ভিক্ষ কে সৃষ্টি করেছে দেহে, অথচ আর খুলতেছেন আপনার সেখানে। এই যে করিডোর, যে করিডোর খাদ্য ঢুকবে, ইজিপ্ট এটা ব্লক করে রাখছে, বিকজ ইসরায়েল সে তার এটা বন্ধ করে রাখবে, বন্ধ। এবং কিসের ভয়? আমেরিকার ভয়। সৌদি আরব কথা বলতেছেন না কেন? আমেরিকার ভয়। মানে পেছনে একটা উদ্দেশ্য মোটা দাগে, সেটা হচ্ছে ইসলাম বিদ্বেষ, কিন্তু মুসলিম দেশগুলো বা ইসলামিক দেশগুলো ওআইসির মতো প্রতিষ্ঠান তারা একদম নিষ্ক্রিয়। এখনো আসছে এই রিজিম চেঞ্জ। আমি ডনের এডিটরের একটা করতেছিলাম, আপনি এত সুন্দর করে কথা বলে, একদম এটা হৃদয় পিতা। আপনি বলছেন যে তারা রিজিম চেঞ্জ করার জন্য চাচ্ছে, এমন একটা সরকার ইরানে আসুক যেটা তেল আবিবের সাথে বন্ধুত্ব করতে পারলেই খুশিতে ডক করবে, এমন একটা সরকার তারা চাচ্ছে যেটা তেল আবিবের সাহায্য করতে পারে, এমন একটা সরকার ইরানে আসুক যেটা আপনার এই যে গাজাতে মানুষ মারছে, একটা বিবৃতি দিয়ে চুপ করে বসে থাকলে খুশি হয়ে যাবে, একটা বিবৃতি দিবে। এই বিবৃতি দেওয়ার মধ্যেই ইরান একটা সরকার চাচ্ছে, মানে বাকিরা যেরকম বিবৃতি দিয়ে চুপ করে থাকছে, বিবৃতি দিচ্ছে। এক্স্যাক্টলি। আমি সেদিন একটা আর্টিকেল লিখেছি সম্পাদকীয়, যে আপনার সৌদি আরবের রিয়াদের আপনার গালফ কোঅপারেশন কাউন্সিলের নেতাদের করতালিতে আপনার গাজার আহাজারি চাপা পড়ে গেছে, গাজার মানুষের আহাজারি চাপা পড়ে গেছে, সবাই যেভাবে হাততালি দিচ্ছে। সেখানে একবারও বলা হয় নাই যে গাজার এই মানুষগুলি, লক্ষ লক্ষ মানুষ আজকে অখাদ্য খেয়ে আছে, না খাইয়ে আছে, বাড়ি নাই, তাদের ঘর নাই, লেখা নাই, পড়া নাই, যেখানে যাচ্ছে ওখানে মারতেছে, যেখানে যাচ্ছে ওখানে বলে এদিকে যাও, একবার নিরাপদ অঞ্চল, ওখানে মারে, বলে যে ওদিকে যাও, আবার ওই রিক্সা, ট্যাক্সি, টেম্পো বাধার পিঠে করে মানুষগুলো এদিক যাচ্ছে। ওই আরব সভ্যতা কোথায়? একটা শব্দ নেই,
যা বলতো ইরান বলতো, এখন ইরানের উপরে চড়াও হয়ে জি। গেছে। এখন আসি, আসলে শেষের দিকে আসি, একটু সামারি করে নিয়ে আসি। তাহলে এই যুদ্ধের পরিণতি কি, কোন দিকে যাচ্ছে, ভবিষ্যৎ কি, কার কি পরিণতি হবে সেটা একটু জানতে চাই। তবে তার আগে একটু এটি বুঝি, আপনি বলছিলেন যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্সকে আপনি বলছিলেন এটা একটা মানে এই যুদ্ধের ক্যাটাগরিটাই হচ্ছে আকাশ মাধ্যমে যুদ্ধ হচ্ছে, সেখানে এয়ার ডিফেন্স ব্যবস্থা সম্পর্কে একটু জানতে চাই। ইরানেরটা ক্ষতিগ্রস্ত করেছে, ইরানও তো দাবি করছে আয়রন ডোম ক্ষতিগ্রস্ত করেছে, তারা প্রতিরক্ষা, ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তরে হামলা করেছে। কার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থা কেমন, কতটুকু কে ক্ষতিগ্রস্ত করলো? এক্স্যাক্টলি, এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় শ্রোতারা এটাই বেশি করে পছন্দ করবেন। সেখানে আয়রন ডোম বলতে বলতে আমরা পৃথিবীতে একদম, মানে আমেরিকানরা বলে আয়রন ডোম এটা নিশ্চিত, এটাকে কেউ ব্যাট করতে পারবে না। এটা হচ্ছে একেবারেই আমাদের ওই যে কি বলে বেহুলা লক্ষিন্দরের সেই ঘর আর কি, যেখানে কোনো সাপ প্রবেশ করতে পারবে না। কিন্তু ইরানিরা সেখানে সাপ ঢুকিয়ে দিয়েছে ওই যে সেই লক্ষিন্দরের নিশ্ছিদ্র দুর্গের ভিতরে। কিভাবে? সেখানে 3টা স্তরে তাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। একটা হচ্ছে আপনার আয়রন ডোম, একদম সর্বনিম্ন। তারা আছে আপনার অ্যারো হচ্ছে একদম সর্বোচ্চ করে। অ্যারোর মধ্যখানে আরেকটা আছে, এটা ভদ্রলোকের নাম। এদের কিন্তু আবার আপনি অবাক হয়ে যাবেন, এরা কোথা থেকে নিয়ন্ত্রিত হয় জানেন? আমেরিকান কলোরাডো থেকে। কলোরাডো এদের এই মনিটরিং এর হেডকোয়ার্টার আছে কলোরাডোতে, এই আয়রন ডোম ওখান থেকে। এটা নিশ্চিত এজন্য ছিল কারণ আপনি যখন এই যে ব্যালিস্টিক মিসাইল বা ড্রোনগুলি যখন যায়, এটা ওর বিভিন্ন ডাইমেনশনে সেগুলোকে এনগেজ করে। প্রথম করে অত্যন্ত দূরবর্তীগুলো প্রথম করে কি আপনার ওই অ্যারো 1 অ্যারো 2 এরা করে। এরা যখন না পারে ওদেরকে ভেদ করে যখন ভিতরে ঢুকে তখন অ্যাক্টিভেট হয়ে যায়। এটা হচ্ছে স্টিং, একজনের নাম আছে, নাম আমি স্টিং এর ধরেন বললেন, ওইটা অ্যাক্টিভেট হয়। ওটা থেকে যখন চলে তখন আয়রন ডোম এখন হয়ে যায়। এখন অ্যাক্টিভেট হওয়ার পরে তারপরে এখন একটার পর একটা ঢুকে যাচ্ছে। এটাই হচ্ছে এখন আমেরিকান আর এদের গুম হারাম হয়ে গেছে ইসরায়েলের, যেটা আপনি কখনো নিশ্চিদ্র, যেটা সেটাকে ছিদ্র হয়ে যাচ্ছে কিনা। সেটা হচ্ছে কি, এটা আমি বলবো যে ইউনিক ইনোভেশন অফ ইরানি স্ট্র্যাটেজিস বা ইরানি মিলিটারি যারা কমান্ডে যারা আছে বা যারা এখানে কৌশল প্রণেতা আছে, সেটা হচ্ছে তার একই সাথে বিভিন্ন রেঞ্জে। আগে তো ধরেন ওরা প্রথমবার যেভাবে হয়েছিল, গতবার যেটা ইসরায়েল একবার আক্রমণ করলো ইরান, তারপর কাউন্টার অ্যাটাক করলো আপনার সিরিয়াতে, দামেস্কে যখন এদের মারলো। এটা যাই হোক, এখানে করে কি এরা যখন যায়, এরা একই সাথে ধরেন 100-150 বা আপনার 50-60 এত স্পিড, এগুলি শব্দের থেকে 6 গুণ বেশি স্পিডের। বর্তমানে যেটা এই শাহেদ যেটা, এটা হচ্ছে 6 টাইম মোর দেন দ্য স্পিড, মোর দেন 6 টাইম অফ দ্য সাউন্ড। শব্দের থেকে 6 গুণ বেশি স্পিডে এটা যায় এবং এটা ডেভিয়েট করে, এটা তার পথ পরিবর্তন। তো যার জন্য এখন ধরেন ডোমকে আপনার তারা টার্গেট কোনটাকে নিউট্রালাইজ করবে সেটা সিলেক্ট করতে হবে। ওই সিলেক্ট করতে গিয়ে ধরেন একটাকে সিলেক্ট করতে আরেকটা ঢুকে পড়তেছে, ওদিকে একটা সিলেক্ট করতে গিয়ে যেটাকে, আর হুইচ ওয়ান ইজ গোয়িং টু বি নিউট্রালাইজ। একই সাথে ধরুন আপনার হাতে 4-5 চলে আসে, আপনি এটার মারবেন ওটার মারতে গিয়ে 2-4টার ভিতরে এভাবে ঢুকতে এখন মোটামুটি তারা এটা একেবারেই একটা হস্তনস্ত অবস্থায় গেছে। যদিও আজকে তারা একটা থ্রেড দিয়েছে, যদি আমি একটু আগেই আপনার ওই যে আমানপুরের একটা ইন্টারভিউ হয়, অনেকটা আপনার মতো কঠিন প্রশ্ন করে আমানপুর দেখলাম। আমানপুরে এখন ইরানিয়ান স্টেট মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স এর সাথে একটা ইন্টারভিউ হচ্ছিল, এত কঠিন প্রশ্ন করেছে। বলে যে ট্রাম্প তো বলেছে তোমাদেরকে সারেন্ডার করার জন্য। সে খুব হাসলো, সে বলে যে হয়তো ট্রাম্প ইরানিদের চেনে না, ইরানিরা কত যুগ থেকে কত হাজার বছর ধরে কিভাবে যুদ্ধ করে আসবে। সো সে বলতে পারে সেটা, বাট আমাদের এখনো পর্যন্ত লাস্ট ইয়েগুলো থেকে এখনো বাকি আছে, মানে ওই যে পিকচার আমি তো বাকি খাই এরকম টাইপ। হ্যাঁ বলছি, এখন দেখা যাক, আমরা কালকে সকালেও আবার পিকচার দেখবো হয়তো, তারপরও দেখ। এর ভিতরে যদি আমেরিকা ওই ট্রাম্প সাহেবের তো আমার এক প্রশ্নকর্তা বলতেছিলেন যে ওলট পালট প্রেসিডেন্ট, তো ওলট পালট প্রেসিডেন্ট কালকে সকালবেলা যদি আবার ওলট হয়ে যায়, আবার পালট হয়ে যায়, তার তুলসী গ্যাবার্ডকে সেই বানাইলো তার ইন্টেলিজেন্স। এখন বলা তুলসী গ্যাবার্ডের আই এম নট ইন এ মুড টু হিয়ার, তার ইন্টেলিজেন্স চিফের ব্রিফিং সে শুনতেছে। এখন আজকে কথা উঠছে যে তুমি তো ততদিন বলে আসছো ইসরায়েল বলতেছে তারা অনলি 1 month away
ফ্রম মেকিং দ্য বম্ব। তার তোমার ইন্টেলিজেন্স বলতেছে না, তারা দে আর ফার অ্যাওয়ে, তারা দে আর নট ইন হ্যাভিং অ্যান ইন্টেন্ট টু হ্যাভ দ্য বম্ব। তো এটা কেমন করে হচ্ছে, সে কোনো কথা বলে না। এরকম ওলট পালট প্রেসিডেন্ট এখন আমেরিকানদের কপালে পড়ছে। রিটারের মতো বলে যে আই ফিল শেম দ্যাট আই এম দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি where the president is there। কিন্তু উলটপালট প্রেসিডেন্ট থাকলেও তাকে সমর্থন করছে একদম পুরো পশ্চিমা বিশ্ব সমর্থন করছে, সবাই একমত হয়েও যাচ্ছে, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। যাও আসলে G7 এর কথা আপনি বলছেন, G7 এ বলা হয়েছে যে ইরান শুড নট হ্যাভ দ্য নিউক্লিয়ার বম্ব। এটা তাদের থেকে যার যার ভয় আছে এখানে। তারা এভরিওয়ান দে ওয়্যার ডমিনেটেড সাম অর আদার টাইমস বাই দ্য ইরানিয়ান, এটা তারা তাদের মনে আছে, হয়তো এগুলি তাদের মন থেকে ভয় পাচ্ছে। জি, কে কি কৌশলে যায়? আপনি বলছিলেন যে সকালে হতে হতেই কি হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই, অতএব পূর্বাভাস নাই বা করলাম। আমি একটু জানতে চাই যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামর্থ্য কেমন এবং আসলে এই আশঙ্কাটা কেমন? আমরা জানি আমেরিকার বাংকার ব্লাস্টারের বিষয়টা আলোচনায় আসছে, যে আসলে এগুলো সামর্থ্য কেমন? ধন্যবাদ। প্রথমত আমি আপনার প্রশ্নগুলিতে আসার আগেই আমার একটু মনোবেদনা আছে, সেটা আপনি কিন্তু বলে রাখি। এই একবিংশ শতাব্দীতে মানুষ যখন তার গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কাজ করবে, মানুষ যখন তার মানুষের যে দুর্ভিক্ষ অবস্থা আছে বা মানুষের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করবে, মানুষের নিরাপত্তা নিয়ে কাজ করবে, মানুষের চিকিৎসা স্বাস্থ্য নিয়ে কাজ করবে, সেখানে এখন মানুষকে মারার জন্য মরণপণ যুদ্ধে লিপ্ত হচ্ছে। তো সেটা দুর্ভাগ্য আসলে। এই মানব জাতির ভবিষ্যৎ হয়তো প্রজন্ম মানুষদের, আমাদের প্রজন্মের বা এই সময়ের মানুষদের নিয়ে হয়তো উপহাস করবে যে রেশনাল মানুষগুলো তাদের মধ্যে তারা যুদ্ধ বিগ্রহ নিয়ে ব্যস্ত ছিল। যাই হোক, এখন যেটা যুদ্ধটা শুরু হয়েছে সেটা আসলে বহু দীর্ঘদিন থেকে শুরু হওয়ার কথা। এখানে সক্ষমতার প্রশ্ন যদি আসে, পারস্পরিক আপনি আপনার শ্রোতারা বা আমাদের যারা দর্শক আছেন তারা অনেকেই হয়তো আগ্রহী হবেন প্রথমত কার কি শক্তি নিয়ে এই যুদ্ধে, এবং কে যুদ্ধটা আসলে এই যুদ্ধটা বহুদিন থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল কোনো না কোনো একটা গ্যারাকলে পরে যুদ্ধটা শুরু করতে পারছিল। আমি একটু পিছনে যাই। 2000 সালে যখন ইন্তেফাদা শুরু হলো, তারপর থেকে 2000 সালে দ্বিতীয় ইন্তেফাদা হয়েছে। ইন্তেফাদা হচ্ছে আরবদের উত্থান। এটা যারা আমাদের দর্শক শ্রোতারা আছেন তারা, তাদের জন্য এটা হচ্ছে এক ধরনের মানুষের মধ্যে বিপ্লব, বিদ্রোহ, মানে তার চলমান অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ, সেটা হলো ইন্তেফাদা। তো প্রথম ইন্তেফাদা হয়েছিল 87, বাট দ্বিতীয় ইন্তেফাদা যখন 2000 সালে হয়, তারপর থেকে একটা খুবই একটা জিনিস ছিল। প্রতি বছর একটা সম্মেলন হতো। সম্মেলনের স্থানটা হচ্ছে তেল আবিব থেকে উত্তরে হারজেলিয়া বলে একটা জায়গা আছে, শহর, যেটা আমাদের যেমন গুলশান বা বারিদারা যেখানে ডিপ্লোম্যাটরা থাকে, এরকম একটা হারজেলিয়া। তো সেটাতে সাবজেক্ট একদম নির্দিষ্ট, সেটা হলো ব্যালেন্স অফ ইসরায়েল সিকিউরিটি। তো এটা চলমান ছিল। 2007 সালে এসে আমি বলবো যে এটার একটা ঐতিহাসিক পট পরিবর্তন ঘটে, যেটার আজকের ইরান আক্রমণের ভিত্তি বা বীজ সেদিন বপন করা। সেটা হচ্ছে 2007 সালে হারজেলিয়ার যে ব্যালেন্স অফ ইসরায়েল সিকিউরিটি যেটা হয়, সেখানে প্রথমবারের মতো আমেরিকান কৌশল প্রণেতারা এবং আমেরিকান স্ট্র্যাটেজিস্ট যারা আছে তারা, আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট, আমেরিকান ডিফেন্স মিনিস্ট্রি, সবাই সেখানে হাজির হয়েছিল। সেখানে সর্বসম্মত একটা সিদ্ধান্তে তারা সেদিন আসে, সেটা হচ্ছে এযাবৎকাল যে আমাদের যে একটা অ্যাসেসমেন্ট ছিল, অ্যাপ্রিসিয়েশন ছিল, তার বলে আমরা শত্রু হিসেবে পরিগণিত ছিল আমাদের কাছে, অর্থাৎ ইসরায়েলি আমেরিকানদের কাছে আরব এবং ফিলিস্তিনিরা। তারা 2007 সালে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বলল যে আসল শত্রু কিন্তু আরব এবং ফিলিস্তিনের, আসল শত্রু হচ্ছে ইরান। সেদিনেই সিদ্ধান্ত হয় 2007 সালে, এবং সেখানে আরো একটা সিদ্ধান্তে উপনীত হয়, সেটা হচ্ছে ইরান সত্যিকারের শত্রুতে পরিণত হবে যেদিন ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে। তাহলে সেই থেকে তারা এই ইরানের উপরে তাদের নজরদারি, ইরান যেন কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্রের মালিক হতেন। আমি এখানে একটু প্রশ্ন করি, আপনি একটা ঐতিহাসিক প্রেক্ষাপট বলছেন, তো আমি প্রশ্ন করি যে আপনি বলছেন যে ইসরায়েল বলছে সেদিন মূল শত্রু হবে যখন পারমাণবিক অস্ত্র তো ইসরায়েলের আছে, পারমাণবিক অস্ত্র তো যুক্তরাষ্ট্রের আছে,
তাহলে মানে তাতে সমস্যা হচ্ছে না, ইরানের পারমাণবিক অস্ত্র হয়ে গেলে শত্রু কেন হয়ে যাবে? তাহলে আপনাকে আরো একটু মজার কাহিনী বলি। আপনার ইরাক কেন আক্রমণ করেছে, আক্রান্ত কেন করেছে? ইরাকের কথা বলা হয়েছিল যে ইরাকের কাছে এখনো পর্যন্ত কর্নেল আপনার সে বেচারা এখনো আছে, এখনো উচ্চকণ্ঠ রিটার, উনি ছিলেন আপনার আমেরিকান আপনার এই যে ম্যারিন কোরের একজন কর্নেল। তাকে প্রধান ওখানে অস্ত্র পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তো রিটার সেখানে যে রিপোর্ট দিয়েছিল সেখানে বলেছিল যে ইরাকের কাছে মানব বিধ্বংসী কোনো অস্ত্র নাই। এইটা পাওয়ার পরে আমেরিকান যারা নিউকন, এখনো কিন্তু আমেরিকাতে নিউকনরাই সবচেয়ে শক্তিশালী। আমি নিউকন একটু পরে আলোচনা করব, ডিপ স্টেট একটু পরে আসবো, তারা কিভাবে এই যুদ্ধটাকে শুরু করে দিয়েছে। তখন ইরাকের তারা সেই কথা শুনে নাই, and they have engaged তৎকালীন আপনার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মাধ্যমে আরেকটা রিপোর্ট খাড়া করলো। উনি নিশ্চয়তা দিল যে ইরাকের কাছে মানব বিধ্বংসী অস্ত্র আছে। রিটারের কথা ঠিক নয়। পরে দেখা গেল যে ইরাকের কাছে আসলেই কোনো মানব বিধ্বংসী অস্ত্র, বাট আক্রমণ কেন করা হলো নাই ওরাও জানে, আমেরিকানরাও জানতো, ইসরায়েলেরও জানতো, যুক্তরাজ্য জানতো, ইউরোপিয়ান ইউনিয়নে সবাই জানতো না। কিন্তু কেন? তার পেছনে কারণ ছিল। আমি একটা বই শেষ করেছি আজকে, সেটা পশ্চিমাদের এই লেখা। ওখানেও তো বিবেকবান মানুষরা আছে, রেশনাল মানুষরা আছে, তাদের বিবেক দ্বারা ধ্বংসিত হয়ে তারা এই বই লিখেছে। এটা হচ্ছে ইসরায়েল এন্ড ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, বইটার নাম ইসরায়েল ক্ল্যাশ। বিখ্যাত। এখানে বলা হচ্ছে ইরাক আক্রমণের মূল উদ্দেশ্য হচ্ছে ইরাককে বিভক্ত করা, বেশ কয়েকটা ভাগে বিভক্ত করার কারণ কি? কেন বিভক্ত করতে হবে? শক্তি ক্ষয়ের জন্য। ইরাকের কোন ধরনের মিলিটারি ইসরায়েল ইরাককে মানে দুর্বল করার জন্য করা হলো এই বিভিন্ন অঞ্চলে ভাগ করে এক একটা কোম্পানিকে তেলের ইজারা দেওয়া হবে, তেল উত্তোলনের ইজারা দেওয়া হবে, and within the company they will contest among themselves কে কত বেশি করে ইরাকের তেল উত্তোলন করতে পারে। সেটা যদি হয় তাহলে তেল সবসময় সস্তা, গড় করে পাইপলাইন দিয়ে আমেরিকাতে ইউরোপে তেল যাবে, কার? ইরাকি তেল যাবে। এবং সেটা হয়েছে। ইরাককে সেজন্য একদম দুর্বল, একেবারে দুর্বল রিজিম চেঞ্জ করা হয়েছে। সাদ্দাম হোসেন সেটা করছিল না। এখন আমি আপনাকে আরো একটা জিনিস আছে, 1951 সালে আপনার মোসাদ্দেক ইরানের প্রধানমন্ত্রী হয়েছিল। তার করুণ পরিণতির কথা যদি এখন পরে ইরাকের বর্তমান পরিস্থিতি তার সাথে মিলে যাবে, এটা কিন্তু ইতিহাস নয়, এটা চলমান ঘটনা। আপনি হয়তো আমি ইতিহাসের দিকে যাচ্ছি কিনা এটা মনে করেন, বাট এটা চলমান ঘটনা, বর্তমান ঘটনার সাথে এটা লিঙ্ক আপ। আমাদের শ্রোতারা, দর্শকরা এটা কিন্তু একেবারেই উপভোগ করবেন। 51 সালে যখন মোসাদ্দেক বিপুল ভোটে, উনি সাহিত্যমনা মানুষ ছিলেন, প্রধানমন্ত্রী যখন নির্বাচিত হলেন, উনি তখন দেখলেন যে তার ইরানের যত তেল উৎপাদন করা হয় তার মাত্র 10% ইরানিরা পায়, বাকি 90% নিয়ে যাচ্ছে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান, বিশেষ করে ব্রিটেন নিয়ে যাচ্ছে। তখন এখানে মোসাদ্দেক বললো যে আমার 10% হবে না, আমার ন্যায্য হিস্সা দিতে হবে। কিন্তু ইউরোপিয়ান এবং তারা রাজি হলো। এবং ঠিক 1951 সালে মোসাদ্দেকের বিরুদ্ধে তখন ফার্স্ট M6 সংগঠিত করে, দ্বিতীয়ত CIA সেখানে একটা অ্যাজাক্স নাম দিয়ে তারা একটা অপারেশন শুরু করে। দলে দলে ইরানিরা রাস্তায় নেমে আসে মোসাদ্দেকের বিরুদ্ধে, মোসাদ্দেকের পতন হয়। এবং সেই থেকে তারা সার মাধ্যমে ইরানকে তারা এক্সপ্লয়েট করে যাচ্ছিল। কিন্তু এর ভেতরে আবার গতি পরিবর্তন হয়ে যায়। এই যে যারা বর্তমানে ইসলামিক যারা দল, তারা চলে আসছে ক্ষমতায়। তারপরে এর মধ্যেই যেটা হলো, আপনি যদি আমাকে অন্য প্রশ্ন থাকে, নাহলে আমি আরো আগাতে থাকবো। কিন্তু না, মানে আমার আসলে তাহলে কি ওই একই রকম ভাবে, মানে ইরাককে যেভাবে একটা অজুহাত খুঁজে WMD আছে মানব বিধ্বংসী এটা বলে, তাদের কাছে রিপোর্ট ছিল যে আসলে নাই, তারপরে এটা বলে আক্রমণ করা হলো, সাদ্দামের পতনও হয়ে গেল সেভাবে করে, মানে একই রকম কৌশলে কি এখন ইরানের কাছে যাচ্ছে? কারণ আপনি যেটা বলছেন, তখন আমি দেখলাম যে গেল মার্চে, মেজরিটা একটু এটাও বলি, গেল মার্চে তুলসি গ্যাবার্ড, ইন্টেলিজেন্স প্রধান যুক্তরাষ্ট্রের, তিনি বলছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, এবং খামেনি সেটি সাসপেন্ড করে রেখেছে, সেটি এখনো চালু করেনি। মানে এই রিপোর্টটাকে ট্রাম্প বলছেন আই ডোন্ট কেয়ার, মানে কি বলেছেন তুলসী গ্যাবার্ড সেটাকে তিনি পাত্তাই দিচ্ছেন না। তিনি রাদার বলছেন
যে খুবই ক্লোজ। আমি যেটা বলেছেন আমি একটু শুনে যে ট্রাম্প আই এম নট ইন হিয়ার, আই এম নট ইন এ মুড, তারা বলেছেন। আমি আপনাকে এখন বলি তাইলে একেবারেই চলমান যেটা তুলসী গ্যাবার্ডের যে কথা বললেন, আই এম ওয়ান অফ দ্য ফ্যান অফ তুলসী গ্যাবার্ড। সত্যি সত্যি বলতেছি, অনেকদিন থেকে ফলো করি তার বক্তৃতা শুনি, বক্তব্য শুনি। এই তুলসী গ্যাবার্ডে কিন্তু ইউনাইটেড স্টেটসকে বলেছিল যে ইউক্রেনে 24টা বায়োল্যাব কেন করা হয়েছে। শি ইজ দ্য ওয়ামেন who raised this point to the United States of America, Senate এবং কংগ্রেসে সে বলা হচ্ছিল যে আপনার এই যে ইউক্রেন কেন আক্রান্ত হবে না রাশিয়া দ্বারা, সেখানে 22টা বায়োল্যাব করা হয়েছে, যেখানে বায়োকেমিক্যাল ওয়ারফেয়ারের জন্য ল্যাব করে সেখানে আমেরিকা টেস্ট করতেছে সেগুলো। যাই হোক, দ্যাট ইজ নট আওয়ার, বাট কথা হচ্ছে এখন তুলসী গ্যাবার্ড বা এই প্রসঙ্গে কিভাবে আমরা আসছি। আপনি যে 2005 সালের another turning point, আজকে যুদ্ধের আরেকটা স্তর, আজকের কিন্তু যুদ্ধ না, সেটা 2005 আবার শুরু হয়েছে। 2005 হঠাৎ করে মোসাদ একটা রিপোর্ট দিল আমেরিকান ইন্টেলিজেন্সকে, আমেরিকান অথরিটিকে, যে ইরানিরা পারমাণবিক স্থাপনা নির্মাণ করছে। কোথায়? বর্তমানের যেগুলো এই যে ফ্রডো এবং আরেকটা হচ্ছে আপনার যেটা এখন সবচেয়ে বিখ্যাত, যেটা বমিং চলতেছে। যাই হোক, তো এখন যখন এই রিপোর্ট পাওয়ার পরে ইরানকে ধরা হলো, ইরান বলল যে না আমরা তৈরি করছি, বাট ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির শর্ত অনুযায়ী সেখানে যদি কোনো ধরনের কার্যক্রম পরিচালনা হয় তখনই রিপোর্ট করতে হবে। আমরা তো কোনো কার্যক্রম পরিচালনা করছি, বাট যেটাই হোক তারপরও এটা ইউএন সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে ইরানের উপর প্রথম তারা স্যাংশন আরোপ করে পশ্চিমা বিশ্ব। দেখেন, তারপরে আসলো CGPOA, যেটা হলো আপনাকে যেই চুক্তির বলে ইরানকে তারা ঠেসে ধরলো প্রথম, কারণ কম্প্রিহেনসিভ আপনার অ্যাকশন প্ল্যান, কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন। তখন সেটাতে বলা হলো যে যে শর্তগুলি দেওয়া হতো, ইরান সবগুলো শর্ত মেনে নিয়েছে। এবং সেই শর্তের মধ্যে কি ছিল? তারা আগামী 2031 পর্যন্ত তাদের স্থাপনাতে আপনার কোনো ধরনের পারমাণবিক সেখানে করবেন, তারা এটাকে সেন্ট্রিফিউজ গুলো ব্যবহার করে সেখানে পারমাণবিক জ্বালানি সমৃদ্ধকরণ করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তারা এই যে প্রোডাক্ট ওখানে এটাকে রিস্ট্রাকচারিং করে সেখানে কোনো ধরনের প্লুটোনিয়াম যেটা পারমাণবিক বোমা তৈরি করে সেটা তৈরি করবেন। এবং আরেকটা কন্ডিশন সেখানে ছিল, সেই কন্ডিশনটা হচ্ছে ইরান কোনো ধরনের আর পারমাণবিক স্থাপনা নির্মাণ করবে না 2031 পর্যন্ত ইরান। এবং শেষ ইয়েটা ছিল ইরানের $100 বিলিয়ন তারা ফ্রিজ করে রেখেছে, $100 বিলিয়ন, সেটা তারা ফেরত পাবে, ব্যবহার করতে পারবে। ইরান তার তেল বহির্বিশ্বে বিক্রি করতে হবে এবং ফাইন্যান্সিয়াল যে সিস্টেম আছে তার মাধ্যমে ইরান তাদের অন্যান্য লেনদেনগুলো করতে পারবে। এবং সেটা সব এগ্রিড হয়ে গেল এবং এটা ইউএন সিকিউরিটি কাউন্সিল কিন্তু রেটিফাই করেছে, বাট ইসরায়েল ওয়াজ নট ইন এ পজিশন টু অ্যাকসেপ্ট ইট। তখন নিউকনরা কিন্তু প্রচন্ডভাবে শুরু করেছে এটাতে কিভাবে তাকে উইথড্র করানো যায়, ইরানকে কিভাবে আবার টার্গেট। ইরাকের পরে তাদের, আপনি যদি প্রফেসর যদি বইটা পড়েন, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন অ্যান্ড রিফর্মিং দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার, সেখানে হার্ভার্ডের, তো এখন সেখানে তারা বলা হচ্ছে ইরান ওয়াজ দ্য টার্গেট আফটার দ্য ইরাক। এখন সেটাকে যেভাবে হোক নিউকনরা তারা টার্গেটে রাখবেই। তখন বারাক ওবামা 18ই মে 2016 সালে আপনার এই CGPO অ্যাডপশন ডে উদযাপন করেছে এবং সেটা সবকিছু হয়েছে। যেই মুহূর্তে ট্রাম্প সাহেব ক্ষমতায় আসলেন, উনি 5টা দেশ সিকিউরিটি কাউন্সিলের বাকি যারা ছিল প্লাস, এটাকে বলা হয় +1, অর্থাৎ জার্মানি, সবাই এগ্রিড, রেটিফাই করেছে। আপনি ট্রাম্প বলে যে আমি এটা মানি না, সে ট্রাম্প এটা থেকে উইথড্র হয়ে চলে গেল। সেই থেকে এই কি করে ইরানি স্থাপনার উপর আক্রমণ পরিচালনা করবে, এটা তো গেল। এই ট্রাম্প এবার ক্ষমতায় এসে এবং তাকে আজকে রিটারে বলছেন যে এটা এপিক একটা বিট্রায়াল হিসাবে আমেরিকার ইতিহাসে লেখা থাকবে, এপিক বিট্রায়াল টু ইরান। কারণ ইরানের সাথে সে নিজেই নেগোসিয়েশনটা শুরু করেছে। তাহলে অন্যান্য দেশও এখন আমেরিকার উপর আসলে আস্থা রাখবে কি করে এরকম বিট্রায়ালের ইতিহাসে যদি থাকে? আপনার কাছে একটু ওই প্রশ্নটাই আবার একটু ফিরি। ইউরোপিয়ানরা রাখছে, আপনার ওখানে তো
ইভেন কি ফ্রান্সের মতো এরকম একটা সৃষ্টিশীল কালচার একটা দেশ হয়তো, যদিও বারবার ডিফিট হয়েছে, বারবার মার খাইছে, জাপানিজদের হাতে, সরি জার্মানদের হাতে ডিফিটেড হয়েছে, ব্রিটিশদের হাতে মার খেয়েছে, বাট শিল্প সাহিত্য হিসেবে একটা সেই দেশের প্রেসিডেন্ট হি বিকাম সাইকোপ্যান টু দ্য ট্রাম্প, আপনার G7 সে কত বড় মিথ্যা কথা বললো দেখেন। ট্রাম্প আসতেছে টু অ্যাটাক ইরান, সে বলছে সেই ট্রাম্প যাচ্ছে সেখানে চুক্তি একটা নেগোশিয়েট করার। জি, এটা তো আমার একটা মানে একটা মৌলিক প্রশ্ন আছে, সব সময় করি যে এরকম এরকম মানে যুক্তিহীন জায়গাতেও পশ্চিমারা সব একমত হয়ে যায়, কিন্তু আরব বিশ্ব কখনো একমত হতে পারে না, হয়তো একটা লিপ সার্ভিস বা নিন্দা জানায়, কিন্তু তারপরে আর কিছুই করতে পারে না তারা। এরকম কেন কিন্তু এটা আমি একটু পরে আসি এই প্রশ্নটাতে। আমি একটু এই প্রশ্নটাতে যেতেই চাই। আপনি বলছিলেন যে কিভাবে আসলে এই পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করা যায়, সেই একটা অজুহাত খোঁজার চেষ্টা এতদিন ধরে চলছিল এবং সেটা এখন একটা জায়গায় গিয়ে পৌঁছে, যেটাকে আপনি বিট্রায়াল বলছেন। এই পারমাণবিক স্থাপনায় হামলা করবার মতো, এই ফার্দোর মতো স্থাপনাগুলোতে হামলা করবার মতো সক্ষমতা বা ধ্বংস করবার মতো সক্ষমতা আসলে আছে কি ইসরায়েল, যুক্তরাষ্ট্র? ইসরায়েলের একেবারেই নাই, সেটা আমি আপনাকে বলি। নাতানজ এবং প্রাডো হচ্ছে সবচেয়ে বেশি, এবং সেটা বলা হচ্ছে তারা একটা প্রাডো যে অঞ্চলে যেখানে করা হয়েছে সেটা পাহাড়ের অনেক গভীরে, প্রায় 100 মিটার গভীরে। এবং ইসরায়েল এবং আমেরিকার যে শক্তি আছে, ইসরায়েলের শক্তি তারা যেতে পারবে 30 ফিট, ম্যাক্সিমাম 30 মিটার পর্যন্ত। আর আমেরিকার যেটা আছে, যেটা 30,000 পাউন্ড, যেটাকে বলা হচ্ছে তারা 30,000 পাউন্ড যেই B-52 দ্বারা এটাকে বম্বিং করা হবে, সেটা যেতে পারবে 60 মিটার। এখন সেটাও আবার যারা এই বিশেষজ্ঞ আছে, অর্ডিন্যান্স আছে, বোমা বিশেষজ্ঞ যারা আছে, তারা বলছে আপনি একটা বম মারবে, যেহেতু ইরানের এখন এয়ার ডিফেন্স সেরকম শক্তিশালী এখন নাই, এটাকে স্বীকার করতে, তো প্রথমে একটা বম যখন মারবে সেটা চলে যাবে আপনার 50 মিটার ধরে, ওই একই সেম পিয়ার্স যেখানে হবে ওটা আরেকটা বম ওর মধ্যে, তাহলে ওটা আবার আর ধরেন 30 or 50, তাহলে ওটা যতক্ষণ পর্যন্ত 100 মিটার রিচ করতে না পারে, একটার পর একটা বম ওই সেম ইয়ের মধ্যে ফেলতে হবে। এটা হচ্ছে তাদের একটা এখন পরিকল্পনা। তাও এটা যদি আমেরিকা এগ্রি করে, আমেরিকানরাই B-52 দ্বারা এটাকে বমার, B-52 বমার, এটাই স্পেশালাইজ তাদের 30,000 পাউন্ড। ক্যান ইউ ইমাজিন এই পৃথিবীতে আমেরিকার মতো একটা সভ্য দেশ 30,000 পাউন্ডের বোমা বানায় রাখছে মানুষ মারা? চিন্তা করে, এটা নিশ্চয়ই কারো না কারো উপর মারার জন্য তারা তৈরি করে রেখেছে। আজকে বা ইরানের কথা আসছে, তো সেখানে এখন সেটা যদি না হয়, তারা আরেকটা জিনিস চিন্তা করছে, সেটা হচ্ছে তাদের কমান্ডো আক্রমণ, ওর উপরে কমান্ডো, মানে ধরেন এয়ার ড্রপ করা। আমরা এয়ারবর্ন ফোর্স অনেক সময় আছে, এটা অপারেট করে, যেমন নরমান্ডিতে ল্যান্ডিং করেছিল এয়ারবর্ন তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় অনেক। এখানে হয়তো সেটা তাদের অনেক রিস্ক বেশি, সেখানে ইরানি রিপাবলিকান গার্ড আছে, অন্যান্য যারা আছে, সেখানে ক্যাজুয়ালিটি হবে প্রচন্ড, এটা সাহস করছেন। কারণ ইরানের সৈন্য সংখ্যা কিন্তু ইসরায়েল থেকে অনেক বেশি সৈন্য সংখ্যা, হ্যাঁ, এবং ইরানিরা কিন্তু জাত ফাইটার, কিন্তু সহজে সারা পৃথিবীতে ইরানি পারস্য সাম্রাজ্য থেকে, এখন জানি না, এখনো দে আর ওয়েল ট্রেন তারা, কিন্তু তাদের এয়ার ডিফেন্স যেটা আছে সেটা খুব বেশি কার্যকরী হচ্ছে নাই। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছেন, এই যে 30,000 পাউন্ড যদি চারটা ধরেন একই জায়গায় ফেলতে হবে, একই সেম, এটা পারায় সম্ভব। এটা তারা এমন প্রেসিডেন্ট ইন্টারফারেন্সের মাধ্যমে এরকম যদি ফেলে, মানে তাতে কি আসলে, যেহেতু একটা পারমাণবিক স্থাপনা এটা, সেখান থেকে পারমাণবিক বিচ্ছুরণ বা মানে তার কোনো ক্ষয়ক্ষতির সংখ্যা নাই? না, বিকিরণ হবে, বিকিরণের সম্ভাবনা আছে। আমেরিকা, ডু ইউ থিঙ্ক দ্যাট আমেরিকা ইজ বদার্ড? নাগাসাকি হিরোশিমাতে প্রথম কি করলো? পৃথিবী কি এখনো সেই প্রথম জাতি যারা এই কাণ্ড, সেখানে আমার তো এখনো মনে হয় ভাই বোন দুজন খেলার মাঠে গেছে, বোনের ভাইয়ের খেলা দেখতেছে, হঠাৎ করে বোন দেখেছে তার ভাইকে দেখতেছে, সি বিকেম প্লেয়ার, ভাইকে চিল্লার করতে, ভাই বলতেছে আমি তোমারে দেখতেছি না, দুজনে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলছে যে ওয়ার ইজ মাই সিস্টার, ছেলেটা বলতেছে, তখন ডাক্তার বলতেছে হোয়াট ইজ গোয়িং অন, এক ডাক্তার একটা অপারেশন থিয়েটারে বলতেছে সিম্পলি স্টুপিডিটি অফ দ্য হিউম্যান। তো এই যে আমেরিকা সেই স্টুপিডিটি করেছে, আপনার নাগাসাকি হিরোশিমাতে কি তারা একবারও কোনো মানুষের দয়া মায়া মমতা মানুষের প্রতি কোনো কিছু দেখিয়েছে? আপনি একটা জিনিস আমি বলি, যেহেতু এতে চলে আসলো ভিয়েতনাম যুদ্ধে, আমার সুযোগ হয়েছিল আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে যাওয়ার আগে আমি
আপনার ভিয়েতনাম ওয়ার মেমোরিয়ালে গেছি, আপনার সুযোগ হলে দেখে নিন। কোরিয়ান ওয়ার মেমোরিয়াল আমি গেছি, ইরাক ওয়ার মেমোরিয়াল আমি দেখেছি, একটার থেকে একটা ওখানে বেদনাদায়ক। বিশেষ করে কোরিয়ান ওয়ার মেমোরিয়ালে আপনার ভিয়েতনাম ওয়ার মেমোরিয়াল, ওইটা তো নেমে আসছে পুরো ওই উপর থেকে আসতে নেমে 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 মার্বেলে একদম মাটিতে এসে মিশছে। ওটা যুক্তি হলো তারা শ্রদ্ধায় অবনত হয়ে আছে। তো আমি স্টেডিয়ামের লোকজনকে বললাম যে এটা শ্রদ্ধায় এত অবনত হচ্ছ, এই যে 22 থেকে 30 বছরের ভিতরে এই লক্ষ লক্ষ ছেলেগুলিকে ইউ হ্যাভ সেন্ট টু কিল, গেট কিল এন্ড টু কিল আদার পিপল, আর তোমরা এখনো যুদ্ধে মানুষ পাঠাচ্ছ। তারপরে আপনার কোরিয়ান বলে একটা কলাম পুরো মুভ করতেছে বৃষ্টির ভিতরে। আপনি এখন প্রশ্ন করতে কিভাবে বৃষ্টির ভিতরে? সবার গায়ের মধ্যে রেইনকোট আছে এবং কাদা লেগে লেগে আছে, মার্বেল পাথরে এত সুন্দর করে করেছে, এবং তাদের চাহনি, চোখের মধ্যে যে বিষণ্ণতা, এই মুহূর্তে তারা গুলি খাবে, এই মুহূর্তে তারা মরবে, এরকম একটা ফুটিয়ে তুলেছে যে শিল্পী ওখানে আছে, স্কাল্পচার যারা করেছে। তো আমেরিকা কি, ডু ইউ থিঙ্ক দ্যাট দে আর বদার্ড? পৃথিবীর সবখানে এই যে আফগানিস্তানে মারতে 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 20টা বছর, ইরাকে মারতে মারতে ধ্বংস, সিরিয়াকে ধ্বংস, লিবিয়াকে ধ্বংস, তিউনিসিয়াতে ধ্বংস, আর বসন্তের নাম মানে সামারি হচ্ছে এরকম যে আসলে আমেরিকা বদার করে না, আমেরিকা এরকম কাজ করতে পারে সেই আশঙ্কাও রয়ে যাচ্ছে।